সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। 3 নম্বর প্রশ্ন। গত ক্লাসে আমি এইচএসসি 2023 সালের ভূগোল প্রথম পত্রের সৃজনশীল 2 নম্বর প্রশ্নের আলোকে উত্তরটা আলোচনা করেছি। আজকে আমার আলোচ্য 3 নম্বর প্রশ্নের সমাধান, সৃজনশীল প্রশ্ন উত্তর এইচএসসি 2023 বিষয় ভূগোল প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়। এখানে দুটো চিত্র দেওয়া আছে। এটা বাংলাদেশের ভূপ্রকৃতির চিত্র, অর্থাৎ এটা বাংলাদেশের ভূপ্রকৃতি থেকে প্রশ্ন হয়েছে, দ্বিতীয় অধ্যায় থেকে। এখানে আমার একটা স্ন্যাপ আছে, এই ছবিটা এর নাম লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। আমার ক্লাস দেখার জন্য এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করি। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক একটা চিত্র দেওয়া আছে বাংলাদেশের। বাংলাদেশের যে চিত্রটা দেওয়া আছে সেখানে ক, খ এবং গ তিনটা, একটা ফাঁকা মানচিত্রে তিনটা চিহ্ন দেওয়া আছে। এখানে যদি আমরা ক অঞ্চলটা, রাজশাহী, রংপুর, এই অঞ্চলটা দেখি, তাহলে আমরা যাদের বাংলাদেশের ভূপ্রকৃতি যারা পড়েছো, দেখবে এই অঞ্চলটা হচ্ছে বাংলাদেশের বরেন্দ্রভূমি অঞ্চল। বরেন্দ্রভূমি অঞ্চল। আর এই যে খটা আছে, এই খটা হচ্ছে বাংলাদেশের টারসিয়ারি যুগে গঠিত দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়ি অঞ্চল। আর গ যেটা আছে সেটা হচ্ছে যশোর কুষ্টিয়া, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি অঞ্চল, বিশেষ করে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। তাহলে আসলে প্রথমে তোমাদেরকে বুঝতে হবে যে চিত্র দিয়ে প্রশ্ন হলে, ম্যাপ দিয়ে চিত্র সিগন্যাল, তাহলে সেই স্থানটা তোমাকে আগে চিহ্নিত করতে হবে। আগে বুঝতে হবে চিহ্নিত স্থানটি কোন জায়গা এবং কি বোঝানো হয়েছে। এখানে গ নম্বর প্রশ্ন যেটা আছে, উদ্দীপকের গ চিহ্নিত ভূমিরূপটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উদ্দীপকে খ চিহ্নিত, ভুল বলেছি, উদ্দীপকে খ চিহ্নিত ভূমিরূপটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে গ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের যে পাহাড়ি অঞ্চলটা আছে, টারসিয়ারি যুগে গঠিত পাহাড়ি অঞ্চল, সেটার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছে। ঘ নম্বরটা কি আছে, যে ক ও গ চিহ্নিত অঞ্চল দুটির ভূমিরূপের বৈসাদৃশ্য আলোচনা করতে, বিশ্লেষণ করো। অর্থাৎ ক যেটা আছে সেটা হচ্ছে বরেন্দ্র ভূমি, আর গ যেটা আছে সেটা সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই দুইটা অঞ্চলের ভূমিরূপের যে পার্থক্য রয়েছে, একটা বরেন্দ্র ভূমি, একটা সমভূমি। এটা একটা চত্বর ভূমি, সাম্প্রতিক কাল প্লাস্টিসিয়ান কালের সুপান অঞ্চল, আর একটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন ভূমি সমভূমি অঞ্চল। এই দুইটা অঞ্চলে, একটা সমভূমি একটা চত্বর ভূমি, এই দুইটা অঞ্চলের পার্থক্য বিশ্লেষণ করতে বলছে, বৈসাদৃশ্য বিশ্লেষণ করতে বলছে। আমরা একটু চেষ্টা করি এটার উত্তর করার। প্রথমে যে চিত্রটা আছে সেটা যদি আমরা আলোচনায় আসি, 3-এর গ, উদ্দীপকের খ চিহ্নিত ভূমিরূপের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উদ্দীপকের খ চিহ্নিত ভূমিরূপটি হলো বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের টারসিয়ারি যুগের পাহাড় সমূহ। নিম্নে ইয়ার বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো। তাহলে এটা বুঝলাম যে টারসিয়ারি যুগের পাহাড় সমূহ এটা হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চলে।
এখানে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। সেটা হচ্ছে যে চট্টগ্রাম পাহাড় সমূহ ভাঁজগ্রস্ত, মানে ভাঁজ পর্বতের অন্তর্গত এবং প্রায় উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত। এই চট্টগ্রাম পাহাড়, এই বিষয়ে আমার গুরুত্বপূর্ণ আরো ক্লাস আছে, বিশেষ করে বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা। এখানে এই পাহাড়গুলো সাধারণত ভাঁজ পর্বতের অন্তর্গত, হিমালয় পর্বত বা আরাকান পাহাড় সেখান থেকে আসছে। সে যাই হোক, টারশিয়ারি যুগে সৃষ্টি হয়েছে এবং উত্তর থেকে দক্ষিণ দিকে এই পাহাড়গুলো প্রসারিত। পাহাড়গুলোর গড় উচ্চতা হচ্ছে 610 মিটার। গড় উচ্চতা কত এই পাহাড়গুলো? 610 মিটার। 1230 মিটার উচ্চতা বিশিষ্ট শৃঙ্গ কেওক্রাডাং এই অঞ্চলের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত যেটা, সেটা হচ্ছে কেওক্রাডাং, যার উচ্চতা হচ্ছে 1230 মিটার। সাম্প্রতিককালে বান্দরবনে আরো একটি শৃঙ্গ আবিষ্কৃত হয়েছে, যার নাম হচ্ছে তাজিন্ডং বিজয় এবং এর উচ্চতা হচ্ছে 1280 মিটার। তাহলে আরো কি বুঝলাম, যে এখানে আরো একটা শৃঙ্গ আবিষ্কৃত হয়েছে সাম্প্রতিককালে। আগে 1230 মিটার উচ্চতা বিশিষ্ট যে কেওক্রাডাং পর্বত ছিল, এখন 1280 মিটার উচ্চতার তাজিংডং সবচেয়ে উচ্চতম পর্বত পাহাড়। এই অঞ্চলের বৃক্ষরাজির মধ্যে রয়েছে শাল, সেগুন, কড়ই, গর্জন, চাপালি, তেলসুর, মেহগনি, রবার, জারুল ইত্যাদি। এই অঞ্চলে যে বৃক্ষরাজিকে সেগুলো আলোচনা করা হলো। এগুলো আর কি আছে, আর কি বৈশিষ্ট্য এখানে পাওয়া যেতে পারে? এই অঞ্চলগুলোর মধ্যে, নদীগুলোর মধ্যে কি কি আছে? কর্ণফুলী সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। এছাড়া সাঙ্গু, মাতামুহুরী, হালদা, নাফ নদী উল্লেখযোগ্য। তারপরে আর কি বললাম, যে সীতাকুণ্ড, এটা হবে বাড়ামকুণ্ড না, মাধবকুণ্ডে বেশ কিছু উষ্ণ প্রস্রবণ রয়েছে। এখানে প্রস্রাবণ না, প্রস্রবণ রয়েছে। তাহলে আমরা আসলে টারশিয়ারি যুগের দক্ষিণ পূর্ব অঞ্চলে যে পাহাড় রয়েছে, সেই পাহাড়ি অঞ্চলের বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। এরপরে আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটা একটু করার চেষ্টা করি। ঘ নম্বরে উত্তরটা, প্রশ্নটা ছিল, ঘ নম্বরের যে প্রশ্নটা সেটা হচ্ছে আহ তোমার উদ্দীপকের ক এবং গ যথাক্রমে বরেন্দ্রভূমি এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এটা আমি আগেই বলেছি। ক এবং গ হলো যথাক্রমে বরেন্দ্রভূমি এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এই বরেন্দ্রভূমি এবং সাম্প্রতিককালের প্লাবন ভূমিরূপের মধ্যে যে বৈসাদৃশ্য রয়েছে, সেই বৈসাদৃশ্যগুলো এখানে আলোচনা করতে বলা হয়েছে। এই দুই অঞ্চলের ভূমির মধ্যে বেশ কিছু বৈসাদৃশ্য বিদ্যমান। সেটা হচ্ছে যে আমরা বরেন্দ্র ভূমি যদি আলোচনা করতে যাই, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর প্রভৃতি অঞ্চল বরেন্দ্র ভূমির অন্তর্গত। এটা, এই যে এই অঞ্চলটা সম্পূর্ণ বরেন্দ্র ভূমি অঞ্চল। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে, এই যে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে এটা অবস্থিত। আয়তন কত? 3600 বর্গ মাইল, যেটাকে অন্যভাবে বললে 9288 বর্গ কিলোমিটার। এই অঞ্চল প্লাবন সমভূমি অঞ্চল থেকে প্রায় 6 থেকে 13 মিটার উঁচু হয়ে থাকে। এই অঞ্চলটি প্লাস্টোসিন যুগের উৎসভূমি। সমগ্র বরেন্দ্র অঞ্চলে পুনর্ভবা, আত্রাই ও যমুনা নদী দ্বারা 4টি অংশে বিভক্ত হয়েছে। এই অঞ্চলের মাটির রং লালচে অথবা হলুদ লালচে। এখানে আঁকা বাঁকা ছোট ছোট কয়েকটি স্রোতস্বিনী রয়েছে, যেগুলো গভীর খাদ বিশিষ্ট বা খাড়ি নামে পরিচিত। এই অঞ্চলে কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী। ধান, পাট, ভুট্টা, পান প্রভৃতি অঞ্চলের ফসল। তবে ধান হলো এই অঞ্চলের প্রধান ফসল। তাহলে আমরা বরেন্দ্র ভূমি সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা এখানে করলাম। এবার আসি সাম্প্রতিক কালের যে প্লাবন সমভূমি রয়েছে, অর্থাৎ আমার এই অঞ্চলটা যেখানে আহ গ নম্বর অঞ্চল যেটা, সেটা হচ্ছে অন্যদিকে বাংলাদেশের সাম্প্রতিককালে প্লাবন ভূমিকে বোঝানো হয়েছে যে এই অঞ্চলটা যশোর, কুষ্টিয়া এই সমস্ত অঞ্চলগুলা।
এই অঞ্চল। বাংলাদেশের প্রায় 80% সাম্প্রতিককালে প্লাবনভূমি দ্বারা আবৃত। বিশেষ করে উদ্দীপকের চিহ্নিত অঞ্চল অর্থাৎ কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, গোপালগঞ্জ, মাদারীপুর প্রভৃতি অঞ্চল পলি সমৃদ্ধ হয়ে প্লাবনভূমি গঠন করেছে। তাই এইসব অঞ্চলের মাটি ব্যাপকভাবে কৃষি উপযোগী। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা মূলত গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। এই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলেরই একটা অংশ সাম্প্রতিককালের যে প্লাবন সমভূমি, এটা হচ্ছে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ এই অঞ্চলে। এসব অঞ্চলে ছোট বড় বহু বদ্বীপ গড়ে উঠেছে। এটাই ছোট বড় অনেক বদ্বীপ গড়ে উঠেছে। এতে মৃত বদ্বীপ, সক্রিয় বদ্বীপ, তার মৃতপ্রায় বদ্বীপ, এইভাবে তিন ভাগে এটাকে ভাগ করা হয়েছে। সে যাই হোক, এই অঞ্চল পদ্মা, কপোতাক্ষ, আড়িয়াল খাঁ, ভদ্রা, মধুমতি প্রভৃতি নদী বেষ্টিত। পরিশেষে আমরা বলতে পারি যে বরেন্দ্র ভূমি এবং সাম্প্রতিককালে প্লাবনের মধ্যে ভূপ্রকৃতিগত ভাবে ব্যাপক পার্থক্য বিদ্যমান। যেখানে বরেন্দ্র ভূমিটা হচ্ছে প্লাস্টিসিন কালের সোপান বা উঁচু ভূমি বা চত্বর ভূমি, সেখানে কিন্তু এই অঞ্চলটা যশোর কুষ্টিয়ায় এই অঞ্চলটা প্লাবন সমভূমি যেটা, সেটা কিন্তু সমভূমি, অর্থাৎ এর থেকে নিচু 6 থেকে 12 ফিট নিচু, মানে নিচু এই অঞ্চলটা। এটার আরো বৈশিষ্ট্য আছে যে এটা কিন্তু মানে বন্যার পানিতে প্লাবিত হয় না এই অঞ্চলগুলো। বন্যার পানিতে প্লাবিত হয় না, অর্থাৎ বৃষ্টি হলেও এটা প্লাবিত হয় না, উঁচু ভূমি। কিন্তু এইসব অঞ্চলগুলো, এই প্লাবন সমভূমি অঞ্চলগুলো পানি একটু বৃষ্টি একটু বেশি হলে বন্যার পানি উঠে এই অঞ্চল প্লাবিত হয়। এইগুলো মোটামুটি বিভিন্ন পার্থক্য এখানে রয়েছে। এটা এটা গঠিত হচ্ছে সেই প্লাস্টোসিন কালে গঠিত। আর এটা কিন্তু সাম্প্রতিক কালে গঠিত মানে প্লাবন, এটা হচ্ছে চত্বর ভূমি, এটা সমভূমি। ঠিক আছে, এটা পলিময় মৃত্তিকায় দ্বারা গঠিত, এটা অতটা পলিময় মৃত্তিকা, এটা লালচে বর্ণের মৃত্তিকা দ্বারা গঠিত। এইভাবে আমরা অনেক পার্থক্য এখানে করতে পারি। তা যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।